শুরু করো। আগে চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে, একটু যা জিনিস বাকি আছে সেটা হচ্ছে সাম্য। সাম্য জিনিসটা এর আগে একবার পড়ানো হয়েছিল, সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র যে চ্যাপ্টারটা, সেখানে একটা সাম্য জিনিস পড়ানো হয়েছিল। কখন একটা বস্তু সাম্য থাকে বা সাম্য ডেফিনেশনটা কোথা থেকে পাওয়া গেছিল না, নিউটনের প্রথম গতিসূত্রটা থেকে, যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, তাই না? তাহলে স্থির বস্তু স্থির না হলে সমবেগে গতিশীল থাকবে কখন না, যদি বাইরে থেকে প্রযুক্ত বল F সমান 0 হয়, তাহলে এই দুটো অবস্থাকে আমরা সাম্যাবস্থা বলে চিহ্নিত করেছিলাম। ঠিক আছে, কেন চিহ্নিত করেছিলাম? যখন আমরা নিউটনের গতিসূত্র পড়ি তখন একটাই মাত্র গতি সম্পর্কে আলোচনা করা হয়েছিল, সেটা হচ্ছে শুধুমাত্র রৈখিক গতি বা সরলরৈখিক গতির বিষয়টা পড়া হয়েছিল, একমাত্রিক গতির বিষয়টা পড়া হয়েছিল। ঠিক আছে, কিন্তু এখন আমাদের দুই ধরনের গতি ইন ডিটেইলে পড়া হয়ে গেছে, একটা হচ্ছে রৈখিক গতি আর একটা হচ্ছে বৃত্তীয় গতি। এখন এই দুটো গতির সাপেক্ষে আমাকে সাম্যটাকে যাচাই করতে হবে বা বিচার করতে হবে। আর যদি আমরা রৈখিক গতি বিচার করি বা সরলরৈখিক গতি বিচার করি, তাহলে সাম্যাবস্থা বলতে কি বোঝায় না, যদি কোনো একটা বস্তু স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে, তাহলে সেই অবস্থাটাকে রৈখিক গতির ক্ষেত্রে আমরা সাম্য বলবো। কিন্তু যদি তার সাথে বৃত্তীয় গতি মিশে থাকে বা বৃত্তীয় গতি যদি হয়, তখন আমরা সাম্যাবস্থা বলতে কি বুঝবো বা কখন একটা বস্তু সাম্যাবস্থায় আসে থাকবে। আচ্ছা, রৈখিক গতির ক্ষেত্রে যেমন F সমান যদি 0 হয়, অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বল যদি শূন্য হয়, তাহলে সাম্যাবস্থায় থাকে। একই রকম ভাবে বৃত্তীয় গতির ক্ষেত্রে এই প্রযুক্ত বলের কাজটা কে করে? বলের সমতুল্য কে? বলের সমতুল্য হচ্ছে টর্ক। টর্ক, তারা কোন একটা বস্তুর উপর যদি প্রযুক্ত টর্ক সমান 0 হয়, তাহলে বস্তুটা বৃত্তীয় গতির ক্ষেত্রে সাম্যাবস্থায় থাকে। তাহলে সাম্যাবস্থায় থাকার দুখানা শর্ত, ঠিক আছে, দুটো শর্ত যদি একসাথে মেনে চলে, তবে বস্তুটা সম্পূর্ণ রকম ভাবে সাম্যাবস্থায় থাকবে। কি কি শর্ত? এক নম্বর শর্ত হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল শূন্য হতে হবে, বল শূন্য হলে রৈখিক গতির ক্ষেত্রে সাম্যাবস্থায় থাকবে। আর দ্বিতীয়ত বাইরে থেকে প্রযুক্ত টর্ক, মোট টর্কটা শূন্য হতে হবে। টর্ক যদি শূন্য হয়, তাহলে বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে এই দুটো, বল সমান 0 আর টর্ক সমান 0, এই দুটো হচ্ছে একটা বস্তু সাম্যে থাকার শর্ত রৈখিক আর বৃত্তীয় গতির ক্ষেত্রে। তাহলে সাম্যের শর্ত, এক নম্বর শর্ত হচ্ছে মোট প্রযুক্ত বল F সমান 0, হতে হবে। মোট প্রযুক্ত বল সমান 0 হতে হবে। আচ্ছা, মোট প্রযুক্ত বল সমান যদি 0 হয়, তাহলে নিউটনের দ্বিতীয় গতির সূত্র অনুসারে F এর জায়গায় তো m ইনটু a বসানো যেতে পারে। m ইনটু a সমান 0 হতে হবে নিশ্চয়ই। তাহলে m, একটা বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না, তাহলে নিশ্চয়ই a সমান 0 হতে হবে। অর্থাৎ প্রথম শর্তটা হচ্ছে বাইরে থেকে মোট প্রযুক্ত বল শূন্য হতে হবে বা a সমান শূন্য হতে হবে। এটা কি? এটা হচ্ছে রৈখিক ত্বরক। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে মোট প্রযুক্ত টর্ক, বা মোট প্রযুক্ত বলের ভ্রামক। টর্ক মানে বলের ভ্রামক, একই ব্যাপার। টাউ ইকুয়ালস টু 0 হতে হবে। আর টাউ ইকুয়ালস টু 0 যদি হয়, বৃত্তীয় গতিতে পড়েছিলাম টাউ সমান কি হয়, i ইনটু আলফা সমান 0 হতে হবে। এখন কোন একটা বস্তুর i বা জড়তা ভ্রামক, এই জড়তা ভ্রামক রাশিটা কখনো শূন্য হবে না।
তাই আলফা সমান অতি অবশ্যই 0 হতে হবে। তাহলে সাম্যাবস্থার শর্ত যে দুটো বেরোচ্ছে, এক এইভাবে বলতে পারো যে f সমান 0 আর টাউ সমান 0, এই দুটো শর্ত, কিংবা অন্যরকম ভাবে বলতে পারো যে তোমার রৈখিক ত্বরণ এইটাকে 0 হতে হবে, কিংবা কৌণিক ত্বরণ এইটাকে 0 হতে হবে। এই দুটো শর্ত যদি একসাথে মেনে চলে, একই সাথে মেনে চলতে হবে, কিন্তু আলাদা আলাদা হবে না। যদি একই সাথে মেনে চলে তবে আমরা বলবো বস্তুটা সাম্যাবস্থায় আছে। এখন এই দুটো না হয় শর্ত গেল, কি শর্তে সাম্যাবস্থায় থাকবে, এই শর্তটা এবার কিভাবে ফুলফিল করা যেতে পারে। প্রথমে আসা যাক কেস 1। এগুলো সোজা দুটি বলের ক্রিয়ায় সাম্য। দুটি বলের ক্রিয়ায় সাম্য বলতে কি বোঝায়, যে একটা বস্তুর উপর মাত্র দুখানা বল কাজ করছে, দুটি মাত্র বল কাজ করছে, তাহলে বস্তুটা কখন সাম্য অবস্থায় থাকবে। ধরে নেওয়া যাক এইখানে একটা বস্তু আছে, এই একটা বস্তু, এর উপর দুদিকে দুটো বল প্রয়োগ করেছে। এইদিকে একটা বল প্রয়োগ করা হয়েছে F1, অন্য কোনো একটা দিকে বল প্রয়োগ করা হয়েছে F2। যদি এরকম ভাবে বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার উপর মোট কিছু একটা লব্ধি বল কাজ করবে কোন দিকে, না এই দুটো বলকে একটা সামান্তরিকের দুটো বাহু ধরে যদি একটা সামান্তরিক অঙ্কন করা হয় তাহলে তাদের কর্ণ বরাবর লব্ধি বলটা কাজ করবে। এদিকে হচ্ছে লব্ধি বল, লব্ধি বল F ভেক্টর সমান হচ্ছে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। এখন এই দিকে যদি লব্ধি বল কাজ করে তাহলে নিশ্চয়ই লব্ধি বলটা 0 না, এই ক্ষেত্রে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় থাকতে গেলে কি হতে হবে, না এই লব্ধি বল F টাকে অতি অবশ্যই 0 হতে হবে। এখন F ভেক্টরটা যদি 0 হতে হয় তাহলে নিশ্চয়ই F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর সমান 0 হতে হবে। এই দুটোর যোগফল কখন 0 হবে, না অতি অবশ্যই F1 ভেক্টরটা সমান হতে হবে, F2 টাকে যদি ওইদিকে নিয়ে চলে যাও তাহলে মাইনাস F2 ভেক্টর। অর্থাৎ কি দেখা গেল, দুটো বলের ক্রিয়া কখন সাম্যাবস্থায় থাকবে, F1 সমান মাইনাস F2। এই কথাটার মানে কি, F1 সমান মাইনাস F2 কথাটার মানে হচ্ছে দুটো বলের মানগুলো সমান হতে হবে, আর দিকটা অতি অবশ্যই, যেহেতু মাইনাস সাইন আছে, দিকটা অতি অবশ্যই একটা আরেকটা বিপরীতমুখী। অর্থাৎ দুটো বল সমান আর বিপরীতমুখী যদি হয় তবে একটা বস্তু সাম্যাবস্থায় থাকতে পারে। সেক্ষেত্রে এই বস্তুটা এই দিকে বল প্রয়োগ করেছি 10 নিউটন, ঠিক উল্টো দিকে বল প্রয়োগ করলাম 10 নিউটন, তাহলে মোট প্রযুক্ত বল 0, অর্থাৎ সাম্যাবস্থাতে থাকবে। এই দুটি বলের ক্রিয়া সাম্যাবস্থার শর্ত হচ্ছে এইটা, প্রযুক্ত বলগুলো সমান আর বিপরীতমুখী হতে হবে। তিনটে বলের ক্রিয়া সমান। একটা বস্তুর উপর আগে ছবিটাতে দুখানা বল কাজ করছে, যদি বস্তুটার উপর তিনখানা বল কাজ করে তবে কি শর্তে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। কারণ এখানে শর্ত হচ্ছে যদি আমরা দুটো বল থাকে, দুটো দুটো বল সবসময় কোনো একটা সমতলের উপর অবস্থিত, কোনো একটা সমতলের উপর দুটো বল সবসময়, কিন্তু যদি তিনটে বল হয়, তিনটে বল সবসময় একটা সমতলে নাও থাকতে পারে। যেমন এই ছবিটার কথা যদি বিচার করি, যে F1 F2 দুটো দিক দেখানো হয়েছে বোর্ডের তলের উপর অবস্থিত, আরেকটা বলের উপর প্রয়োগ করা হলো বাইরের দিকে, তার মানে 3 নম্বর বলটা কিন্তু বোর্ডের তলের উপর অবস্থিত নয়। এইরকম ভাবে যদি তিনখানা বল কাজ করে তাহলে কিন্তু বস্তুটা কখনোই সাম্যাবস্থাতে থাকতে পারবে না। তিনটে বলের ক্রিয়ায় সাম্যাবস্থায় থাকার প্রথম
এবং প্রধান শর্ত হলো তিনটে বলকে একতলীয় হতে হবে। একতলীয় মানে একই সমতলের উপর থাকতে হবে, তবে সাম্যাবস্থা হলেও হতে পারে। এরপর বাকি শর্ততে কি হবে না, ধরে নাও যে এরকম একটা বস্তু আছে, এর উপর একতলীয় কিছু বল প্রয়োগ করা হয়েছে, এইদিকে একটা, এইদিকে একটা, এটা F1, এটা F2, অন্য কোনো একটা দিকে আরেকটা বল প্রয়োগ করা হয়েছে, এটা হচ্ছে F3। আমরা জানতে চাইছি এই তিনটে বল ক্রিয়া করছে কিন্তু বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। এখন যে কোনো দুটো বলের কথা ভাবো, F1 আর F2 এই দুটো বলের কথা ভাবছি। এখন F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর, এই দুটো বলের যোগফল কোন দিকে হবে? হ্যাঁ, এই দুটোকে যদি একটা সামান্তরিকের বাহু হিসাবে কল্পনা করে নিই, তাহলে লব্ধিটা হবে সামান্তরিকের কর্ণ বরাবর। এই লব্ধিটা ধরে নিচ্ছি F ভেক্টর বা F ড্যাশ ভেক্টর ধরে নিতে পারো, F ড্যাশ ভেক্টর। তাহলে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর সমান F ড্যাশ ভেক্টর ধরে নিই। এখন সাম্যাবস্থায় যদি থাকতে হয় তাহলে মেইন শর্ত হচ্ছে এই তিনটে ভেক্টরের যোগফল বা তিনটে বলের যোগফল শূন্য হতে হবে। তাহলে নিশ্চয়ই যা শর্ত আমরা আগে পড়লাম, F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর সমান 0 হতে হবে অতি অবশ্যই, তাছাড়া সাম্যাবস্থায় থাকবে। কারণ ছবি অনুসারে দেখায় যা আঁকা হলো, এই F1 আর F2 এই দুটো ভেক্টরের যোগফলটা F ড্যাশ ভেক্টর দ্বারা ইন্ডিকেট করেছে। তাহলে F1 প্লাস F2 জায়গায় যদি F ড্যাশ ভেক্টরটা লিখি, তাহলে F ড্যাশ ভেক্টর প্লাস F3 ভেক্টর সমান 0 হতে হবে। বা F3 ভেক্টর সমান নিশ্চয় মাইনাস অফ F ড্যাশ ভেক্টর হতে হবে, তবেই শর্তটা ফুলফিল করা সম্ভব। এখন এই যে সমীকরণটা লেখা হলো এর মানেটা কি? এর মানেটা হচ্ছে F3 ভেক্টর মানে 3 নম্বর ভেক্টরটা এর কি হতে হবে, F ড্যাশ ভেক্টরের সাথে সমান আর মাইনাস চিহ্ন আছে মানে বিপরীত, অর্থাৎ যে কোনো দুটো বলের লব্ধি যা হবে, F1 আর F2 এর লব্ধি হচ্ছে F ড্যাশ, যে কোনো দুটো বলের লব্ধি যা হবে 3 নম্বরটাকে এর সমান আর ঠিক বিপরীত দিকে থাকতে হবে, তবেই লব্ধিটা শূন্য হতে পারে, তাছাড়া সম্ভব না। তাহলে তিনটি বলের ক্রিয়ায় সাম্যাবস্থার শর্ত হচ্ছে যে কোনো দুটো বলের লব্ধি F ড্যাশটাকে কি হতে হবে, 3 নম্বর বলটার সমান হতে হবে, মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, আর মাইনাস মানে বিপরীতমুখী হতে হবে। এই হচ্ছে তিনটি বলের ক্রিয়ায় সাম্য শর্ত। যে কোনো দুটির লব্ধি সমান হবে তৃতীয়টির সমান ও বিপরীত। আচ্ছা, এই যে শর্তটা বেরোলো, এই শর্তটাকে বিভিন্ন ভাবে প্রকাশ করা যেতে পারে, সেটা হচ্ছে তিনটে বলের ক্রিয়ায় যদি সাম্যাবস্থায় থাকতে হয়, এটা যেমন একটা শর্ত বেরোলো যে কোনো দুটো বলের লব্ধি তৃতীয়টা সমান আর বিপরীতমুখী হতে হবে, এটাই মেন শর্ত। এটাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ভাবে বলা যেতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কি? ধরে নাও ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রতে এর আগে পড়া হয়েছে। এইখানে একটা বস্তু আঁকা হয়েছে যার উপর তিনখানা বল প্রযুক্ত হচ্ছে, এইদিকে এইদিকে আর উল্টো দিকে। এটা F1, এটা F2 আর অন্যদিকে একটা F3 ভেক্টর। এখন যে কোনো দুটো বল নিয়ে নাও, এই দুটো
ত্রিভুজ সূত্র অনুসারে আমরা যোগ করব যে কোনো দুটো। তাহলে F1 ভেক্টরটা আঁকলাম, ধরে নিচ্ছি এটা হচ্ছে F1 ভেক্টর, F2 ভেক্টর এইটা আছে। কেমন ভাবে আঁকতে হবে? দুটো ভেক্টরের যদি ত্রিভুজ সূত্র অনুসারে যোগ করে যায়, এটা ক্রমানুসারে গৃহীত বাহু দ্বারা চিহ্নিত করতে হবে। তাহলে F2 ভেক্টরটাকে এইখান থেকে জাস্ট তুলে নিয়ে এর সামনেটাতে বসিয়ে দেওয়া হবে। এইদিকে এটা হচ্ছে F2 ভেক্টর। দেখো দিকটা F2 ভেক্টরে যা আছে একই রেখে দেওয়া হয়েছে। এখন ত্রিভুজ সূত্র অনুসারে এদের যোগফল কি হবে? F1 আর F2 ভেক্টর। 3 নম্বর বাহুটা ডট ডট করে লিখছি, আঁকছি। এই 3 নম্বর বাহু যেটা, এই 3 নম্বর বাহুটা দুটোর লব্ধি বা যোগফলকে চিহ্নিত করবে, কিন্তু দিকটা কোন দিকে হবে? 3 নম্বর এই দুটোকে যে ক্রমে নেওয়া হয়েছে 3 নম্বরটাকে নিতে হবে ঠিক বিপরীত ক্রমে, তবে এই 3 নম্বর বাহুটা দুটোর লব্ধিকে নির্দেশ করবে। তাহলে এই দিকে যদি নিই, এটা হচ্ছে দুটোর লব্ধি f ড্যাশ ভেক্টর। এখন আগে প্রমাণ করা হলো এর আগেরটাতে এইখানে যে f ড্যাশ ভেক্টরটাকে কি হতে হবে? f3 3 নম্বর ভেক্টরের সমান আর বিপরীতমুখী হতে হবে। এখন এই ছবিটার মধ্যে যদি আমি f3 টাকে আঁকতে চাই, নিশ্চয়ই f3 টাকে এইভাবে আঁকা যেতে পারে যেটা f ড্যাশ ভেক্টর সেটাই f3 ভেক্টর, শুধুমাত্র দিকটাকে সমান্তরালটা এই দৈর্ঘ্যটা শুধুমাত্র দিকটাকে পাল্টে দিতে হবে। তাহলে এইটা তীর চিহ্নটা ছিল ওই দিকে, তীর চিহ্নটা যদি আমরা এই দিকে দিয়ে দিই, তাহলে এই ভেক্টরের মানটা f ড্যাশ ভেক্টরের সাথে সমান হবে এবং দিকটা বিপরীতমুখী। তার মানে এইটাকে আমরা f3 ভেক্টর হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে ছবিটা কি দাঁড়ালো আলটিমেটলি? না তিনটে ভেক্টর ছিল f1 f2 আর f3, তিনটে ভেক্টর। তিনটে সাম্যের শর্ত কি? না তিনটে ভেক্টরের যোগফল শূন্য হতে হবে। কিভাবে যোগফলটা শূন্য হতে পারে? না তিনটে ভেক্টরকে একই ক্রমে নিয়ে যদি একটা ত্রিভুজ গঠন করা যায়, তিনটে বাহুকে একই ক্রমে নিয়ে যদি একটা ত্রিভুজ গঠন করা যায়, তাহলে এই তিনটের যোগফল অতি অবশ্যই শূন্য হবে। এটাকেই আমরা ত্রিভুজ সূত্র হিসাবে বলতে পারি যে তিনটে ভেক্টরের যোগফল কখন শূন্য হবে? না তিনটে ভেক্টর দিয়ে যদি একটা ত্রিভুজ গঠন করা যায় ক্রমানুসারে বাহুগুলোকে নিয়ে, তবেই যোগফলটা শূন্য হবে। কিছু আলাদা শর্ত পাবো ল্যামির উপপাদ্যতে, কিন্তু মেন কন্ডিশন কি? না একটা বস্তুর উপর তিনটে বল কাজ করছে, তিনটে বলের লব্ধি F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর সমান 0। এটা মেন শর্ত তিনটে সাম্যাবস্থায় থাকা। এখন তিনটে ভেক্টরের যোগফল যদি শূন্য হয়, তাহলে তিনটেকে দিয়ে একটা ত্রিভুজ গঠন করা যাবে ক্রমানুসারে গৃহীত বাহু দ্বারা। তাহলে একই ছবিটা আঁকছি যে এরকম ত্রিভুজটা, এদিকে ছিল F1 ভেক্টর, এদিকে ছিল F2 ভেক্টর, আর এদিকে ছিল F3 ভেক্টর। এরকম ভাবে ক্রমানুসারে গৃহীত তিনটে বাহু দ্বারা যদি আঁকি, তাহলে তিনটে যোগফল শূন্য হবে। ল্যামির উপপাদ্য কি বলে? না ত্রিকোণমিতিতে দেখো পড়েছো যে এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা কিছু একটা কত ধরবো x ধরে নিচ্ছি, এটা অ্যাঙ্গেলটা x, এই অ্যাঙ্গেলটা y, এই অ্যাঙ্গেলটা হচ্ছে z যদি হয়, তাহলে ত্রিকোণমিতির শর্ত বলে যে যে কোনো ত্রিভুজের একটা বাহু আর তার বিপরীত দিকের কোণের সাইনের অনুপাতটা সবসময় ধ্রুবক হয়। তাহলে নিশ্চয়ই এই ক্ষেত্রে f1 আর বিপরীত দিকের কোণ কত? y ধরেছি, তাহলে ডিভাইড বাই sin y। এই f1 আর sin y এর যা অনুপাত হবে এটা সমান হবে অন্য একটা বাহু নাম f2, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে f2 ডিভাইড বাই বিপরীত দিকের কোণের sin মানে sin x, এইটা সমান হবে 3 নম্বর বাহুটা নাম মানে f3, f3 বিপরীত দিকের কোণ হচ্ছে z মানে sin z। এই তিনটে অনুপাত সবসময় সমান হয়, এটা ত্রিকোণমিতির সমীকরণ থেকে পাওয়া যায়। এখন এই sin y sin x sin z এই তিনটাকে একটু চেঞ্জ করে দেব এই ছবি অনুসারে।
আচ্ছা প্রথমে দেখো এটা সমান হবে f3 ডিভাইড বাই sin z। x অ্যাঙ্গেলটাকে দেখো, যে কোনো বাহুটাকে যদি আমরা বাড়িয়ে দিই, এইদিকে ধরে নাম বাড়িয়ে দিলাম বাহুটাকে। আচ্ছা ছবিতে বলো এই f3 যে ভেক্টরটা রয়েছে আর f1 যে ভেক্টরটা রয়েছে এই দুটোর মধ্যবর্তী কোণ কত? ছবিতে ছবিতে x হচ্ছে দুটোর মধ্যবর্তী কোণ 9, দুটোর মধ্যবর্তী কোণ x 9। কেন x 9? না f3 কোণ নির্ণয়ের নিয়ম যা বলেছিলাম যে দুটো ভেক্টরকে হয় অভিসারী হতে হবে কিংবা অপসারী হতে হবে, কিন্তু এই দুটো ভেক্টর একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে আর একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে x অ্যাঙ্গেলটা কিন্তু দুটোর মধ্যবর্তী কোণ নয়। দুটোর মধ্যবর্তী কোণ কোনটা? দুটোর মধ্যবর্তী কোণ হবে এই অ্যাঙ্গেলটা। কেন? না f1 ভেক্টরটাকে যদি কল্পনা করে নিই এখান থেকে তুলে এখানে বসিয়ে দাও, দিকটা তো একই থাকবে এইদিকে, তখন দুটো ভেক্টর পরস্পর অভিসারী হয়ে যাবে, সেই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে দুটোর মধ্যবর্তী কোণ। এটাকে কিছু একটা থিটা নাম দিচ্ছি, থিটা 1 3, মানে 1 আর 3 এই দুটোর মধ্যবর্তী কোণ। এখন দেখো এই যে x টা আছে sin x টাকে আমরা কি লিখতে পারি? sin x এটা কি লেখা যায়? sin 180 ডিগ্রি মাইনাস থিটা 13। x মানে এই পুরো অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি থেকে x 13 টা বাদ দিলে x টা পড়ে থাকবে। এখন sin 180 ডিগ্রি মাইনাস থিটা মানে তো sin থিটা, sin থিটা 13 লেখা যেতে পারে। তাহলে এই যে sin x রয়েছে, sin x এর জায়গায় sin থিটা 13 বসাচ্ছি। তাহলে এই টার্মটা প্রথমে লিখছি f2 ডিভাইড বাই sin থিটা 13 সমান অন্য একটা অ্যাঙ্গেল নাও sin y টা নাও, sin y y অ্যাঙ্গেল কোনটা? এইটা। এখন 2 আর 3 এই দুটোর মধ্যবর্তী কোণ f2 ভেক্টর আর f3 ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু এটা নয়। মধ্যবর্তী কোণ কোনটা? না এই বাহুটাকে যদি ডট 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 করে বাড়িয়ে দাও বাইরের দিকে, দেখো f2 ভেক্টর দিকটা আছে এই দিকে, তাহলে এটাকে f2 ভেক্টর হিসেবে কল্পনা করে নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে f2 এই f2 টা আর f3 টা অপসারী হিসাবে আঁকা হয়েছে, সুতরাং এই দুটো এই অ্যাঙ্গেলটা হবে f2 আর f3 এর মধ্যবর্তী কোণ। এটাকে থিটা 23 হিসাবে যদি নাম দিই, তাহলে sin y সমান নিশ্চয়ই লেখা যেতে পারে sin 180 ডিগ্রি মাইনাস থিটা 23। একই রকম ভাবে তাহলে এটাকে sin থিটা 23 হিসাবে নাম দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে sin y এর জায়গায় যদি ওটা রিপ্লেস করে দিই তাহলে f1 ডিভাইড বাই sin থিটা 23 হয়। একই রকম ভাবে z কোণটাকেও যদি রিপ্লেস করি তাহলে বের হবে f3 ডিভাইড বাই এটা sin, এটা 1 আর 3 এর মধ্যে কোণ, 2 আর 3 এর মধ্যে কোণ, তাহলে এটা নিশ্চয়ই হবে 1 আর 2 এর মধ্যে কোণ। এইটাই হচ্ছে ল্যামির উপপাদ্য। ল্যামির উপপাদ্য কি বলে? ল্যামির উপপাদ্য বলে যে কোনো একটা বল, যে কোনো একটা বল f1 ধরে নাও আর থিটা 23 টা কি? যে 2 নম্বর আর 3 নম্বরের মধ্যবর্তী কোণ। যে কোনো একটা বল f1 আর বাকি দুটো বলের মধ্যবর্তী যে কোণ তাদের অনুপাতটা সবসময় ধ্রুবক। এখানে দেখো না যে কোনো একটা বল f2 f2 টাকে যদি ধরে নিই তাহলে বাকি দুটো বল কি কি পড়ে থাকছে 1 আর 3, তাহলে নিচে দেখো 1 আর 3 এর মধ্যবর্তী কোণ। f3 টাকে যদি ধরি তাহলে বাকি দুটো বল কি কি পড়ে থাকছে 1 আর 2, নিচে দেখো 1 আর 2 এর মধ্যবর্তী কোণ। তাহলে যে কোনো একটা বল আর বাকি দুটো বলের মধ্যবর্তী কোণের সাইন এইটার অনুপাত সবসময় ধ্রুবক থাকবে। এটা হচ্ছে ল্যামির উপপাদ্য। যদিও উপপাদ্যটা এই শর্তটাকে ফুলফিল করে f1 f2 f3 0, তাও এটাকে আলাদাভাবে ম্যাথমেটিক্যালি লেখা হয়েছে। সাম্যের প্রকারভেদ। সাম্য মূলত তিন প্রকার। একটা হচ্ছে সুস্থির সাম্য, দুই নম্বর হচ্ছে
অস্থির সাম্য, আর 3 নম্বর হচ্ছে নিরপেক্ষ সাম্য। সুস্থির সাম্য, অস্থির সাম্য আর নিরপেক্ষ সাম্য, এই 3 ধরনের সাম্যাবস্থা হতে পারে। সুস্থির সাম্য, ধরে নাও এই হচ্ছে একটা মেঝে, মেঝের উপর কোনো একটা ইট নামানো আছে, এই হচ্ছে একটা ইট এরকম ভাবে নামানো আছে, মানে ইটের যেটা সবথেকে বড় তল, সেই বড় তলটা মেঝের উপর বসানো আছে এই ইটটা। এখন এই ইটটাকে যদি সামান্য হেলিয়ে দেওয়া হয়, সামান্য হেলিয়ে দেওয়া হয় বলতে ইটটা এরকম ছিল, এরকম থেকে সামান্য হেলিয়ে দেওয়া, এই ডটেড লাইনটা টানছি, এই আচ্ছা, ইটটা যখন এইখানে ছিল এটা কিন্তু সাম্যাবস্থা, এ নড়াচড়া করার কোনো সুযোগ পাবে না বা নড়াচড়া করবে না, স্থির ছিল, স্থির অবস্থাতেই থাকবে। কিন্তু এই ইটটাকে সামান্য যদি কাত করে দেওয়া হয়, উপর দিকে তুলে দেওয়া হয়, এইটা কিন্তু আর সাম্যাবস্থা থাকবে না, কারণ এইখান থেকে যদি ছেড়ে দিই তাহলে ও কিন্তু গতিশীল হয়ে যাবে, নিচের দিকে পড়তে শুরু করবে। কিন্তু খেয়াল করে দেখো, ইটটা এক ধরনের সাম্যাবস্থায় ছিল, কি করেছি আমি, এই সাম্যাবস্থাটা বিঘ্নিত করে দিয়েছি, সাম্যাবস্থাটা পরিবর্তন করে দিয়েছি। পরিবর্তন করার পর যদি আবার ছেড়ে দেওয়া হয়, ও কিন্তু আবার যেরকম সাম্যাবস্থায় ছিল সেরকম সাম্যাবস্থাতে আবার ফিরে চলে আসবে। এই ধরনের সাম্যকে বলা হয় সুস্থির সাম্য। সুস্থির সাম্য কি, একটা বস্তু সাম্যাবস্থায় ছিল, সাম্যাবস্থাটাকে বিঘ্নিত করে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো, তারপর যদি ছেড়ে দেওয়া হয় ও আবার আগের যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই চলে আসবে। এই ধরনের সাম্যকে বলা হচ্ছে সুস্থির সাম্য। কেন এই ধরনের ঘটনাটা ঘটে সুস্থির সাম্য? না, প্রথমে এই ছবিটা দেখো, যখন সাম্যাবস্থায় ছিল মেঝের উপর, আচ্ছা মেঝের উপর যদি থাকে তাহলে এর ভার কেন্দ্র কোথায় হবে, এটা যেহেতু আয়ত ঘনক টাইপের, তার মানে এর যেটা মিডল পয়েন্ট সেটা হবে এর ভার কেন্দ্র। ভার কেন্দ্র দিয়ে কি হবে, ভার কেন্দ্র দিয়ে এর যেটা ওজন সেটা নিচের দিকে কাজ করবে, m g, নিচের দিকে কাজ করবে। নিচের দিকে যদি কাজ করে তাহলে মেঝেটা সমান আর বিপরীত মুখে একটা প্রতিক্রিয়া দেবে, কোন বরাবর, না এই ভার কেন্দ্র বরাবরই সমান আর বিপরীত মুখে একটা প্রতিক্রিয়া বল দেবে, ধরে হচ্ছে প্রতিক্রিয়া বলটা হচ্ছে r। এই ক্ষেত্রে এই সলিড লাইন দিয়ে যে ছবিটা আঁকা আছে, এই ক্ষেত্রে দেখো mg এবং r এই দুটো সমান আর বিপরীতমুখী, তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল করবে, মানে মোট প্রযুক্ত বল, মোট প্রযুক্ত বল F সমান 0, অর্থাৎ রৈখিক গতির ক্ষেত্রে সাম্যাবস্থায় থাকবে। দ্বিতীয়ত, দুটো বল দেখো একই ক্রিয়া রেখা বরাবর কাজ করছে, একই ক্রিয়া রেখা বরাবর যদি কাজ করে তাহলে মোট প্রযুক্ত টর্ক কত হবে, এর আগে টর্ক পড়া হয়েছিল, টর্ক মানে দ্বন্দ্ব ইনটু দ্বন্দ্বের বাহু, মানে বল দুটোর মধ্যে লম্ব দূরত্ব। এখানে বল দুটো কিন্তু একই রেখা বরাবর কাজ করছে, তাই এখানে লম্ব দূরত্ব বলে কিছু নেই, অর্থাৎ এখানে মোট প্রযুক্ত টর্ক, টর্কটা সমান 0 হবে। টর্ক যদি 0 হয় তার মানে রৈখিক গতিতে যেমন সাম্যাবস্থায় আছে, বৃত্তীয় গতির ক্ষেত্রেও সাম্যাবস্থায় আছে, তাই এটা হচ্ছে সাম্য। এখন যদি ইটটাকে উপর দিকে তুলে দেওয়া হয় তাহলে প্রযুক্ত বলগুলো কোথায় কাজ করবে এবং কোন দিকে কাজ করবে। এখন ইটটাকে যখন আমরা তুলে দিয়েছি তখন এর যেটা ভার কেন্দ্র, ভার কেন্দ্রতে যেমন মিডিলে দুটো কর্ণের ছেদ বিন্দু যেখানে সেখানে থাকার কথা ওইখানেই থাকবে, ঠিক আছে। ওজনটা কোন দিকে কাজ করবে, না এইখান থেকে ওজনটা সোজা ডাইরেক্টলি নিচের দিকে কাজ করবে, কত, না m g, ঠিকই আছে। কিন্তু যখন আমরা ইটটাকে কাজ করে দিয়েছি তখন মাটির সাথে কোথায় টাচ আছে, মাটির সাথে টাচ আছে শুধুমাত্র এই জায়গাটাতে, তাহলে মাটি কোথায় প্রতিক্রিয়া দেবে, মেঝেটা নিশ্চয়ই যেখানে মাটির সাথে সংস্পর্শ আছে সেইখানে সমান আর বিপরীতমুখী একটা লম্ব প্রতিক্রিয়া দেবে, এইখানে হচ্ছে আর প্রতিক্রিয়া বল। এখন এই ক্ষেত্রেও প্রতিক্রিয়া বল r আর mg পরস্পর সমান আর বিপরীতমুখী, মানে F সমান 0।
মোট প্রযুক্ত বল সমান 0 মানে রৈখিক গতিতে সাম্যাবস্থায় থাকবে, কিন্তু টর্কের ব্যাপারটা আমাকে দেখতে হবে, টর্ক আদৌ 0 হচ্ছে কিনা। দেখো দুটো বল কাজ করছে সমান আর বিপরীতমুখী, কিন্তু দুটোর ক্রিয়া রেখা আলাদা আলাদা, দুটোর মধ্যে খানিকটা দূরত্ব আছে। এই দুটো বল মিলিয়ে কি করার চেষ্টা করবে, এমজিটা নামিয়ে দেওয়ার চেষ্টা করবে, আরটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, মানে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে। কোন দিকে? দুটো বলের প্রভাবে ক্লকওয়াইজ একটা ঘূর্ণনের সৃষ্টি হবে। ফলে বস্তুটা আগে যেমন জায়গায় ছিল সেই রকম জায়গাতেই ফিরে চলে আসবে। এই ক্ষেত্রে প্রযুক্ত বল F টা 0 হলেও টাউ নট ইকুয়ালস টু 0, এই ছবিটার ক্ষেত্রে টর্কটা 0 নয়, কারণ দুটো বল আছে, বলের মধ্যবর্তী দূরত্ব আছে। তার মানে এই ছবিটা রৈখিক গতির ক্ষেত্রে সাম্যে আছে, কিন্তু বৃত্তীয় গতির ক্ষেত্রে সাম্যে নেই। সাম্যে থাকার জন্য কি হবে না, ও ঘূর্ণন সৃষ্টি হবে, আবার যেরকম অবস্থাতে ছিল সেই অবস্থাতে চলে আসবে। এই হচ্ছে সুস্থির সাম্যের উদাহরণ। আচ্ছা, অস্থির সাম্য। অস্থির সাম্য কি? ধরে নাও ওই ইটটাই আছে, কিন্তু ইটটাকে আমরা মাটির উপরে দাঁড় করিয়ে দিয়েছি এরকম ভাবে, ইটটাকে রেখেছি। আচ্ছা, এরকম ভাবে যদি ইটটাকে রাখা হয়, তাহলে ইটের যেটা ভার কেন্দ্র সেটা তো ওর কর্ণ দুটো ছেদ বিন্দু সেখানে থাকবে, এবং ভার কেন্দ্র দিয়ে এর যা ওজন, ওজনটা নিচের দিকে কাজ করবে m ইনটু g। মাটিও এর উপর একটা লম্ব প্রতিক্রিয়া দেবে ওই একই রেখা বরাবর এদিকে মিডিলে, এটা হচ্ছে r। তাহলে লম্ব প্রতিক্রিয়া আর mg সমান আর বিপরীতমুখী, মানে মোট প্রযুক্ত বল F সমান 0। আর যেহেতু দুটো একই রেখা বরাবর ক্রিয়া করছে সেহেতু টর্ক টাউ সমান 0, অর্থাৎ এইটা সাম্যাবস্থায় আছে। কিন্তু কি করা হলো, এই সাম্যাবস্থাটাকে বিঘ্নিত করে দেওয়া হলো, ইটাকে কোন একটা দিকে হেলিয়ে দিলাম। হেলিয়ে দিলে কি ঘটনা ঘটে, ধরে নাও ইটাকে এরকম ভাবে হেলিয়ে দিচ্ছি, এটা আপাতত আছে এদিকে। এই সাম্যাবস্থা থেকে হেলিয়ে দিলে কি হবে, এর ভর কেন্দ্র যেখানে ছিল ভার কেন্দ্র, ভার কেন্দ্রটা একই থাকবে, এবং ভার কেন্দ্র দিয়ে যেটা ওজন mg নিচের দিকেই কাজ করবে, এখানে mg। মাটির লম্ব প্রতিক্রিয়া দেবে সমান আর বিপরীতমুখী, কোথায় দেবে, মানে যেখানে মাটির সাথে স্পর্শ হয়ে আছে টাচ হয়ে আছে এইখানে এটা সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেবে আর। এই ক্ষেত্রে mg এবং r সমান আর বিপরীতমুখী, মানে মোট প্রযুক্ত বল F সমান 0 হবে, আগে যা ছিল তাই। কিন্তু এই ক্ষেত্রে দুটো বল সমান আর বিপরীতমুখী হলেও এদের ক্রিয়া রেখাগুলো আলাদা আলাদা, এদের মধ্যে পরস্পর খানিকটা লম্ব দূরত্ব আছে। লম্ব দূরত্ব থাকার কারণে এক্ষেত্রে টাউ টর্কটা 0 হবে না, অর্থাৎ এর মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। কোন দিকে ঘূর্ণন সৃষ্টি হবে, যা বলগুলো দেখতে পাওয়া যাচ্ছে mg টা চাইবে টেনে নিচের দিকে নামিয়ে দিতে, অর্থাৎ এই সাইডে একটা ঘূর্ণনের প্রবণতা থাকবে। এই সাইডে যদি ঘূর্ণনের প্রবণতা থাকে, তাহলে ইটটা সোজা করে দাঁড় করানো ছিল, সামান্য হেলিয়ে দিয়েছি, ও কিন্তু আর দাঁড়ানো অবস্থায় থাকবে না, মাটির উপরে পড়ে যাবে। অর্থাৎ এক ধরনের সাম্যাবস্থায় ছিল, আমি সামান্য হেলিয়ে দিলাম, কি হলো, ও সাম্যাবস্থায় যাবে কিন্তু অন্যরকম কোন একটা সাম্যাবস্থায় চলে যাবে, এইরকম সুস্থির সাম্যে চলে যাবে। তাহলে সাম্যাবস্থাটা পরিবর্তন হয়ে গেল, এই জাতীয় সাম্যাবস্থাটাকে বলা হয় অস্থির সাম্য। অর্থাৎ একটা সাম্যাবস্থায় ছিল, সামান্য বিঘ্নিত করে দেওয়া হলো, ও আর নিচের জায়গায় ফেরত আসবে না, অন্য কোনো একটা দিকে পড়ে পড়ে যাবে বা সরে চলে যাবে, এটাকে বলা হচ্ছে অস্থির সাম্য, হচ্ছে নিরপেক্ষ সাম্য। নিরপেক্ষ সাম্য কি? নিরপেক্ষ সাম্য হচ্ছে সাম্যাবস্থার কোনো পরিবর্তন করা যাবে না। যেমন এই হচ্ছে একটা মেঝে, মেঝের উপরে একটা বল নামানো আছে, এটা একটা গোল বল ফুটবল, কি করা হলো, বলটা গড়িয়ে দেওয়া হলো বা সরিয়ে দেওয়া হলো, এইখানে আছে বলটা, ঠিক আছে, বলটাকে সরিয়ে দেওয়া হলো। বলটা এইখানে যদি স্থির অবস্থায় থাকতে পারে, এইখানেও স্থির অবস্থাতে থাকতে পারবে, ঠিক আছে। এ হয়তো ঘুরে গেছে, ঘুরে এইখানে চলে এসেছে, কিন্তু এইখানেও সাম্যাবস্থাতে থাকবে। কেন সাম্যাবস্থাতে থাকবে,
না এর ওজনটা নিচের দিকে কাজ করবে mg, মাটি একটা প্রতিক্রিয়া দেবে যেখানে স্পর্শ করে আছে সেইখানে, দুটো বল সমান আর বিপরীতমুখী একই রেখা বরাবর কাজ করছে, তার মানে F সমান 0 আর টাউ সমানও 0, কোনো টর্কও কাজ করবে না, কোনো বলও কাজ করবে না, তাই এটা সাম্যাবস্থা। সাম্যাবস্থাটাকে চেঞ্জ করে দেবে, এটাকে খানিকটা ঘুরিয়ে দেওয়া হবে, ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে দিলে কি হবে, তাও কিন্তু mg নিচের দিকে কাজ করবে আর উপরের দিকে কাজ করবে একই রেখা বরাবর, তাহলে সেক্ষেত্রে F সমান 0 টাউ সমান 0, অর্থাৎ সাম্যাবস্থা শর্ত মেনে চলছে। এটাকে যদি ঘুরিয়েও দেওয়া হয় তাহলে সাম্যাবস্থার কোনো চেঞ্জ হবে না, এখানে যেমন ঘুরিয়ে দিলে কি হচ্ছিল, সাম্যাবস্থাটা পরিবর্তন হয়ে যাচ্ছিল, এখানে ঘুরিয়ে দিলে সাম্যাবস্থার কোনো চেঞ্জ হবে না, তাই এটা নিরপেক্ষ সাম্য।